1972 সালের 13 অক্টোবর একটি উরুগুয়ান প্লেন অ্যান্ডিজ পর্বতমালায় ক্রাশ হয়ে যায়। প্লেনের মধ্যে 40 জন যাত্রী এবং 5 জন ক্রিউ মেম্বার ছিল। আসলে ঠিক কি হয়েছিল ওই পাহাড়ে? কি হয় যখন পৃথিবী তোমাকে মৃত্যুর পথে ছেড়ে দেয়? যখন তোমার কাছে কাপড় থাকে না আর তুমি ঠান্ডাতে কাঁপতে থাকো, খাওয়ার জন্য খাবার নেই আর সামনে মৃত্যু? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমাদের মূল গল্পে যেতে হবে। তো মুভির নাম সোসাইটি অব দ্য স্নো, এর আইএমডিবি রেটিং 7.8 আউট অফ 10। তো মুভিটি একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে। এই ঘটনাটি নিয়ে 1993 সালেও একটি মুভি তৈরি হয়েছিল। তো চলো আর বেশি তথ্য না জেনে সোজা মূল গল্পে যায়। মুভির শুরুতেই একটি প্লেনে একটি রাগবি দলকে দক্ষিণ আমেরিকা থেকে চিলির সান্টিয়াগোর দিকে যেতে দেখি। এই প্লেনে 40 জন যাত্রী এবং 5 জন ক্রিউ মেম্বার আছে। যখন তাদের প্লেনটি পৃথিবীর সবথেকে লম্বা পর্বতমালা অ্যান্ডিজের উপর দিয়ে যাচ্ছিল, তখন তাদের প্লেনটি এক বিশাল বরফযুক্ত ঝড়ো হওয়ার মুখোমুখি করে। পাইলট কিচ্ছু বুঝতে পারে না যে কি করা যায়। সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যে কারণে প্লেনটি একটি বিশাল পাথরে ধাক্কা লেগে দু অংশে ভাগ হয়ে যায়। একটা অংশে কিছু যাত্রী থেকে যায় আর একটা অংশ প্রচন্ড গতিতে আগের দিকে এগিয়ে যায়। অনেক যাত্রী মারা যায় এবং অনেকে আহত হয়, আর যেসব যাত্রী বেঁচে যায় তারা কোন রকমে নিজেদের শান্ত করে। কিছুজন পাইলটের কাছে গিয়ে দেখে পাইলট আহত অবস্থায় আছে, আর মারা যাওয়ার আগে সে বলে যে ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। যেসব যাত্রী বেঁচে আছে তারা সবাই একে অপরে সাহায্য করতে থাকে। দুর্ঘটনাতে তো বেঁচে যায়, কিন্তু যেমনই রাত হতে থাকে তাদের সমস্যা বাড়তে শুরু করে। তাপমাত্রা প্রচন্ড নেমে যায়, ঠান্ডা এতই লাগে যে তাদের সহ্য শক্তি হারিয়ে ফেলতে থাকে। প্লেনের যে খণ্ডে তারা আছে সেটার এক প্রান্ত থেকে প্রচন্ড বাতাস ঢুকে। কেউ কেউ প্রচন্ড ভয় পায়, কারণ তাদের মনে হয় যে তারা আর বাঁচবে না। ভাবনা চিন্তা করে কিছুক্ষণ পর তারা তাদের সমস্ত সামানপত্র দিয়ে বাইরের দিকটা ঢেকে দেয়, যেদিক থেকে হাওয়া আসছিল। পরের সকালে ঘুম থেকে ওঠে তারা দেখে হাওয়া থেমে গেছে আর রোদ বেরিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাত্রের সময় আরও কিছুজন মারা গিয়েছে। সবাই বাইরে আসে। বাইরে এখন তেমন একটা ঠান্ডা নেই, কারণ চারিদিকে রোদে ঝলমল করছে। তাদেরকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। এখানে থাকলে তারা বেশিক্ষণ বাঁচতে পারবে না। তাদের কাছে যে সমস্ত খাবার আছে তারা সব এক জায়গায় একত্রিত করে এবং সবাইকে কম কম করে বিলিয়ে দেয়। তারা সবাই ভাবে যে এতক্ষণ হয়তো সরকার জেনে গিয়েছে যে আমাদের কোনো দুর্ঘটনা ঘটেছে আর খুবই শীঘ্রই উদ্ধার করার জন্য আসবে। তারা সবাই রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে থাকে। যে জায়গাটিতে প্লেনের খণ্ডটি আছে সেটা একটা উপত্যকা, যার জন্য এখান থেকে হেঁটে হেঁটে বেরোনোটাও তাদের জন্য সহজ হবে না। এর মাঝে তারা আকাশের মধ্যে একটি প্লেন দেখতে পায়। তারা খুবই খুশি হয়, কারণ এই প্লেনটি তাদেরকে খোঁজার জন্য এসেছে। কিন্তু তারা যে জায়গাটিতে আছে সেখান থেকে প্লেনটি অনেক উপরে। যেমন প্লেন চললে আমরা দেখতে পাই, ঠিক সেরকমই প্লেনে যেসব অফিসার রেস্কিউ করার জন্য আসে তারা কিচ্ছু বুঝতে পারে না। সবাই প্রচন্ড চিৎকার করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। প্লেনটি তাদের চোখের সামনে থেকে চলে যায়। এখন তাদেরকে এখানেই যে কোনো উপায়ে থাকতে হবে, যতক্ষণ না আবার তাদের জন্য কেউ সাহায্য করতে আসছে। কনকনে ঠান্ডা এবং বরফযুক্ত বাতাসে 3 দিন এরকমই কেটে যায়। এরপর নন্দ নামের একজন ছেলের জ্ঞান ফিরে। সে সঙ্গে সঙ্গে তার বোনের কাছে যায় এবং দেখে যে তার বোনের অবস্থা খুবই খারাপ, এবং সে এটাও জানতে পারে যে তাদের 3 দিন এভাবেই কেটেছে, আর এই দুর্ঘটনাতে তার মাও মারা গেছে। সে খুবই ভেঙে পড়ে। এখানে নন্দর তার পিতার কথা মনে পড়ে। তিনি নন্দকে বলেছিলেন যে তার বোন এবং তার মায়ের খেয়াল রাখতে। এরপর কিছু যাত্রী তাদের ব্যাগ এবং সমস্ত সামানপত্র দিয়ে একটি ক্রস চিহ্ন বানায়, যাতে কেউ আকাশ দিয়ে পেরোলে এই চিহ্ন দেখতে পায়। এই সময় একটি প্লেন দেখা যায়। আসলে এই প্লেনটিও তাদেরকে খোঁজার উদ্দেশ্যে এই আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। গতবারের মতো এবারেও তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে, আয়না দিয়ে প্রতিফলন দেওয়ার চেষ্টা করে। এসব করে কেউ কেউ ভাবে যে তারা আমাদের দেখেছে, আমাদের উদ্ধার করা হবে। পরে সমস্ত যাত্রী বুঝতে পারে যে ওরা তাদেরকে ভুল জায়গায় খুঁজছিল। আর ভুল হবেই না কেন? এই বিশাল পাহাড়ের মাঝে কোথায় তারা আছে সেটা কিভাবেই বা দেখা যায় ওই অত উপর থেকে? তারা বুঝতে পারে যে সরকার আসলে নির্দিষ্ট জায়গাটি জানেই না যে ঠিক কোথায় দুর্ঘটনাটা ঘটেছে। প্লেনের যে অপর অংশটি যেটা পাথরের ধাক্কাতে ভেঙে গিয়েছিল, তারা সিদ্ধান্ত নেই ওই অংশটি খোঁজার উদ্দেশ্যে যাবে, কারণ ওটাতে ব্যাটারি আছে। আর যদি তারা ব্যাটারিটি আনতে সক্ষম হয় তো হতে পারে তারা প্লেনের রেডিও দিয়ে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবে। নুমা এবং তার দুজন বন্ধু ওই অংশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেশ কিছুটা উঁচুতে ওঠার
পর তারা লক্ষ্য করে যে তাদের ক্রাশ হয়ে যাওয়া প্লেনটি দেখাই যাচ্ছে না। আসলে চারিদিকে বরফের মাঝে যে কিছু একটা পড়ে আছে তা দেখা একেবারেই সম্ভব নয়। আর তাছাড়া তাদের প্লেনের রংটিও সাদাই ছিল, তাই বরফের সঙ্গে মিশে যাচ্ছিল। আকাশ পথে যেই যাক না কেন তাদেরকে দেখতে পাওয়া একেবারেই অসম্ভব। এরপর যখন তারা উপরে যায় তখন বরফ ধসতে শুরু করে। তারা বুঝতে পারে যে তাদের বিপদ হতে পারে, তাই তারা তাদের স্থানে ফিরে যায়। এরকম ভাবে 7টা দিন কেটে যায়। তাদের খাবারও প্রায় শেষ, আর এখানের আশপাশে কোনো গাছ বা কোনো ধরনের প্রাণী কিচ্ছু নেই। ক্ষুধায় কেউ কেউ দেওয়ালে ছাতু খায়, তো আবার কেউ কেউ নিজের ক্ষত স্থানের চামড়া। এরপর একদিন নন্দ বলে যে বাঁচার জন্য যদি আমাকে মৃতদেহ খেতে হয় তো আমি তাই খাবো। এই কথাতে অনেকেই সহমত হয়, কিন্তু অনেকে বলে যে না, এটা নৈতিকতার বিরোধে, আমরা এমনটা করতে পারি না। এরপর যেভাবে দিন পার হয় তাদের ক্ষুধা বাড়তেই থাকে। কেউ সিগারেট চিবিয়ে চিবিয়ে খায়, তো আবার কেউ জুতোর দড়ি। 3 সপ্তাহ এরকম ভাবেই পেরিয়ে যায়, আর একের পর এক সবাই আশাহীন হয়ে পড়তে থাকে। নন্দর বোন খুবই আহত অবস্থায় ছিল, যার জন্য তারও মৃত্যু হয়ে যায়। নন্দ নিজের হাতে তার বোনকে বরফ চাপা দিয়ে ঢেকে দেয়। এরকমই দিনের পর দিন কাটতে থাকে। প্রত্যেক দিন বরফের ঝড়, মানুষের আর্তনাদ, কান্না। কেউ নিজের খিদের জ্বালায় কাঁদে, তো আবার কেউ মানসিক স্থিতি হারিয়ে ফেলে। কিন্তু কেউ তো আবার ইচ্ছে করে মরতে চায় না। তাই অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে তারা মানুষেরই মাংস খাবে। আসলে এটা ছাড়া আর কোনো পথ নেই, তাই তাদের এটাই বেছে নিতে হয়। কিছুদিন পর বরফের নিচে তারা একটি সুটকেস পায়, যেটা সম্ভবত প্লেনের থেকেই পড়েছিল। সুটকেসে তারা একটি রেডিও পায়। একজন সে রেডিওকে কোনোভাবে ঠিক করে। সৌভাগ্যবশত তারা সিগন্যালও পেয়ে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে এই রেডিও থেকে শুধু শোনা যাবে, কিন্তু কোনো ধরনের বার্তা পাঠানো যাবে না। তারা এই রেডিও থেকে জানতে পারে যে তাদেরকে সরকার খোঁজাখুঁজি বন্ধ করে দিয়েছে এবং ঘোষণা করে যে তারা সবাই মারা গেছে। এটা শুনে তাদের পায়ের তলা থেকে সম্পূর্ণ পাহাড়, মাটি, বরফ সবকিছু সরে যায়। এখন কি করবে তারা? তাদের কাছে তো আর কোনো রাস্তা নেই। এখন যদি তারা নিজেদের প্রাণ বাঁচাতে চায় তো তাদের নিজেদেরই হেঁটে হেঁটে যেতে হবে। এখানে খোঁজার জন্য তাদের আর কেউ আসবে না। কিছুজন যাত্রী এখনো পর্যন্ত ওই মানুষের মাংস খায়নি, কিন্তু এটা শোনার পর তাদেরও বাধ্য হয়ে খেতে হয়। এরপর চরম মনোবল নিয়ে নুমা এবং তার 2 জন বন্ধু ওই অপর অংশে ব্যাটারি ও রেডিও উদ্ধারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যাতে এয়ারপোর্টের সদস্যদের সাথে কমিউনিকেট করতে পারে, যাতে তারা সাহায্য ডাকতে পারে। তাদের রাস্তা অনেকটাই দীর্ঘ। রাস্তার মাঝে তারা অনেকেরই মৃতদেহ পায়। হাঁটতে হাঁটতে মাঝপথে অন্ধকার নেমে আসে। এখানে কি তারা পারবে রাত কাটাতে? এই বরফের হাওয়া এবং ঠান্ডায় তারা কোনোভাবে রাতটা তো কাটিয়ে ফেলে। পরের সকালে বাধ্য হয়ে তাদের 3 জনকে ফিরে যেতে হয়। তারা এসে সবাইকে জানায় যে এখান থেকে বেরোনো সহজ নয়। উপরে ভয়ঙ্কর হাওয়া এবং বরফ ধসে পড়ার ভয়। রাত্রের সময় সবাই প্লেনের মধ্যে শায়েরি বলে বলে নিজেদের দুঃখ কষ্ট ভুলতে থাকে। কিন্তু এর মাঝেই তাদের উপর একটি বিরাট ধস নেমে আসে। সবাই বরফে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে অনেকেই উঠে দাঁড়ায় এবং বাকিদের সাহায্য করে, এবং অনেকেই মারাও যায়। এসব দেখে নুমা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে জোরে জোরে প্লেনের দরজাতে ধাক্কা মারতে শুরু করে। তাদের পুরো প্লেনটি বরফের মধ্যে চাপা পড়ে গেছে। বরফের অনেক নিচে রয়েছে তারা। দীর্ঘ সময় প্রচেষ্টা করার পর শেষমেশ নুমা তার কাজে সফল হয়। যাই হোক, অনেকটা সময় কাটিয়ে তারা কোনোমতে সেই প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে। নুমা দেখে যে তার পায়ে যেখানে ক্ষত হয়েছে ওখানে রক্ত জমে গেছে। ওখানে আর যন্ত্রণা করছে না। এরপর সবাই প্লেনে ঢেকে থাকা বরফ সরাতে শুরু করে। এখানে আর্তুরও খুবই আহত অবস্থায় ছিল। সবাই আর্তুরোকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ তাদের চেষ্টার কোনো লাভ হয় না। সে মারা যায়। আর্তুরো মৃত্যুর পূর্বে তার পিতামাতার জন্য একটা চিঠি লিখেছিল। সেই চিঠিটা তারা এখন নিজেদের কাছে রেখে দেয়। 36টা দিন এরকমই পেরিয়ে যায়। এরপর নুমা এবং তার কিছুজন বন্ধু আবার বেরিয়ে পড়ে ওই প্লেনের বাকি অংশটা খোঁজার উদ্দেশ্যে, যেটাতে ব্যাটারি আছে। বেশ কিছুটা যাওয়ার পর নুমা পড়ে যায়। নুমার বন্ধুরা দেখে নুমার অবস্থা খুবই খারাপ। সে আর হাঁটার মতো অবস্থাতে নেই, কারণ তার পায়ে ওই যে চোট ছিল। তারা সিদ্ধান্ত নেয় যে নুমাকে নিচে ছেড়ে দিয়ে আসবে, কিন্তু নুমা বলে তোমরা তোমাদের যাত্রা শুরু করো, আমি কোনোভাবে চলে যাব। নুমার বন্ধুরা তাদের যাত্রাতে পাড়ি দেয়। অনেকটা পথ হাঁটার পর শেষমেশ নুমার বন্ধুরা ওই অংশটি পেয়ে যায় যেটাতে ব্যাটারি আছে। ওই খণ্ডটি দেখে তারা খুবই খুশি হয়। তারা তাদের আরও কিছুজন বন্ধুকে উপরে ডাকে। এই অংশে তারা অনেক খাবার এবং জামা কাপড় পায়, আর ওই ব্যাটারিটিও পায় যেটার উদ্দেশ্যে তারা এখানে এসেছে, যাতে রেডিও
রেডিওর দ্বারা সরকারকে বার্তা পাঠাতে পারে। কিন্তু যখন তারা রেডিওটি ঠিক করার চেষ্টা করে তারা দেখে যে রেডিওটি অন হচ্ছে না, যার ফলে তাদের এই পরিকল্পনাটিও ব্যর্থ হয়ে যায়। অন্যদিকে নুমা একেবারে ভালো নেই। সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কারণ সে বুঝতে পারে যে সে আর বাঁচবে না। তাই যে সমস্ত খাবার বেঁচে আছে ওগুলো খেয়ে সে আর নষ্ট করতে চায় না। প্লেনের ওই অংশে তারা একটি অনেক বড় ওয়াটারপ্রুফ কাপড় পায়, যেটা দিয়ে একটি ঘুমানোর ব্যাগ তৈরি করে। এরপর এখানে তারা ওই আগের ছোট্ট রেডিওটি দিয়ে শুনে যে এয়ারফোর্স তাদের জন্য আবার একটি রেস্কিউ টিম পাঠাচ্ছে, আর এটাই তাদেরকে খোঁজার জন্য শেষবার হবে। এখানে এভাবেই তাদের 58টি দিন পেরিয়ে যায়। অন্যদিকে নুমার অবস্থাও ভালো নেই। সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে বলে, তোমরা আমাকে খাবার বানিয়ে নিও, তাহলে হয়তো আমি তোমাদের সবার মধ্যে বেঁচে থাকব। আমাদের মধ্যে যদি একজনও বেঁচে ফিরে তো আমার আত্মা শান্তি পাবে। এরপর নুমা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নুমার একথাতে সবাই অনুপ্রেরিত হয়। পরের দিন রবার্টও সিদ্ধান্ত নেয় যে তারা এখান থেকে বেরোবে। তাই তারা এই পর্বতমালা পার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেকটা উঁচুতে ওঠার পরেও তারা কোথাও সবুজ দেখতে পায় না, শুধুমাত্র বরফ ছাড়া। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তারা দেখতে পায় না। তাদের মনে হয় যে তাদের ওখানেই ফিরে যাওয়া উচিত, কিন্তু তারা এটাও ভাবে যে ফিরে গিয়েও তো কোনো লাভ নেই, কারণ ওখানেও তো বাঁচব না। এখানে তারা 3 জন ছিল, আর যেহেতু তাদের যাত্রাটা একটু লম্বা হবে তাই তাদের খাবার কম পড়তে পারে। তাই একজন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেই। সে ফিরে আসে। অন্যদিকে রবার্টো এবং নন্দ তারা 2 জন মিলে বেরিয়ে পড়ে সেই পর্বতমালা পার করার উদ্দেশ্যে। তারা বিভিন্ন ধরনের বাধা অতিক্রম করে একটা এমন স্থানে গিয়ে পৌঁছায় যেখানে তারা জল দেখতে পায়। তারা একটি নদীর কাছে পৌঁছায়, যেটা দেখে খুবই খুশি হয়। নদীর মধ্যে তারা প্রচন্ড জল পান করে, কারণ অনেক দিন ধরে তারা তৃষ্ণার্ত ছিল। নদীর অন্য প্রান্তে তারা একজন লোককে একটি ঘোড়ার মধ্যে চেপে থাকতে দেখে। প্রথমে তো তারা বিশ্বাস করতে পারে না যে সত্যি কোনো মানুষ ওখানে আছে, কিন্তু খুবই শীঘ্রই তারা বুঝতে পারে যে এটা সত্যি। তারা সাহায্য চাওয়ার জন্য খুবই জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু ওই ব্যক্তি তাদের কথা বুঝতে পারে না, কারণ জলের শব্দে সে কিচ্ছু শুনতে পাচ্ছিল না। ওই ব্যক্তি একটি কাগজ ও পেন্সিল পাথর বেঁধে তাদের দিকে ছুঁড়ে। নন্দ এবং রবার্টো তাদের সমস্যা লিখে ওই পাথর দিয়ে কাগজটি ছুঁড়ে দেয়। ওই ব্যক্তি তাদের কাগজটি সরকারের কাছে এয়ারফোর্সের কাছে পৌঁছে দেয়, যেটাতে এয়ারফোর্স আবার তাদের উদ্ধার করার জন্য হেলিকপ্টার নিয়ে যায়। রবার্টো এবং নন্দকে ঘরে নিয়ে আসা হয়। অনেক দিন পর তারা পেট ভরে খাবার খায়। অন্যদিকে তাদের বাকি বন্ধুরা রেডিওতে শুনে যে তাদের উদ্ধার করার জন্য রেস্কিউ দল আসছে। এটা শুনতে খুশিতে আত্মহারা হয়ে তারা নিজেদের পরিষ্কার করে এবং যাওয়ার জন্য তৈরি হয়। খুবই শীঘ্রই তাদের কাছে 3টি হেলিকপ্টার আসে এবং তাদের উদ্ধার করে শহরে নিয়ে আসা হয়। তাদের পরিবারের সমস্ত লোক তাদের জন্য অপেক্ষা করছিল। সবাই নিজেদের পরিবারের সদস্যদের দেখে খুবই খুশি হয়। সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এখন তারা নিজের নিজের ঘরে যেতে পারবে, কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে আর একটি রাত তারা একসঙ্গে কাটাবে। আর এভাবেই 45 জনের মধ্যে মাত্র 16 জন বেঁচে ফিরে। আর এর সঙ্গেই এই মুভির গল্প শেষ হয়ে যায়।